আপনারা যে এখানে এসছেন 27 তারিখ থেকে এই আন্দোলন করছেন, এখানে অবস্থান করছেন, সারা রাত থাকছেন? হ্যাঁ, আমরা সারা দিন সারা রাত থাকছি 27 তারিখ থেকে। আপনিও আছেন 27 তারিখ থেকে? একদম 27 তারিখ থেকে। রাতে এখানে থাকতে অসুবিধা হয় না? হ্যাঁ, অসুবিধা তো হচ্ছে। আমরা তো রাস্তায় রাত কাটাবো এরকম কখনো ভাবিনি, বা ভাবার কোনো কারণও ছিল না। পড়াশুনো করেছিলাম, ভালো রেজাল্ট ছিল আমাদের এখানে, সবাই পড়াশোনা করা। এখানে আপনি প্রত্যেকটা কল্যাণ ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, সমস্ত ইউনিভার্সিটির ফার্স্ট, সেকেন্ড, থার্ড সমস্ত স্ট্যান্ড করা মানুষজনকে পাবেন। তো এই সমস্ত মানুষদের স্বপ্ন থাকে যে পড়াশুনো করে ভালো করে লড়াই করে চাকরি পাওয়া। তো তারা সবাই সেরকম চাকরি পেয়েছিল। তাদের প্রত্যেকে 6-7 বছর ধরে আমরা প্রত্যেকে চাকরি করছি। তো আমাদের তো এইভাবে রাস্তায় থাকার কথা ছিল না, কিন্তু আজকে পরিস্থিতি একটা চক্রান্তই বলতে পারি, রাজনৈতিক চক্রান্ত, আর কিছুটা আমাদের এই প্যানেল সংক্রান্ত সমস্যা, যে কারণে আজকে আমাদের রাস্তায় নামতে হলো। মানে এই শীতের মধ্যে, এই ডিসেম্বরের শেষ দিন, শীত, হাওয়া চলছে, ঠান্ডা হাওয়া, তার মধ্যে আপনারা এখানে অবস্থান করছেন? হ্যাঁ, অবস্থান করছি। আমাদের এখানে যেহেতু পুলিশ পারমিশন নেই, লিখিত পুলিশ পারমিশন নেই, তাই আমাদের এখানে তাঁবু খাটানোর কথা থাকলেও সেটা খাটানো যায়নি, এবং মাইকিংয়ের ব্যবস্থাও করা যায়নি পুলিশ পারমিশন না পাওয়ার জন্য। তো তার মধ্যেও আমরা থাকছি হচ্ছে আমাদের নিজেদের জীবন জীবিকা বাঁচানোর জন্য। হ্যাঁ, আমাদের আইনি লড়াই তো চলছেই, তার সঙ্গে এই যে জনমানসে যে একটা ভুল বার্তা যাচ্ছিল যে এই 26,000, প্রায় 26,000, যার মধ্যে 9, 10, 11, 12 গ্রুপ সি, গ্রুপ ডি প্রত্যেকে রয়েছে, এই 26,000ই অযোগ্য, মানে অল আর ফ্রড এমন করে বলা হচ্ছে। সুপ্রিম কোর্টের মতো একটা আমাদের সর্বোচ্চ বিচার ব্যবস্থার জায়গায় দাঁড়িয়ে আমাদেরই পশ্চিমবঙ্গের উকিলবাবু বলছেন অল আর ফ্রড। ঠিক আছে, তো একটা পরীক্ষায় অল আর ফ্রড তো হতে পারে না। দুধে জল মিশিয়ে দুধ বিক্রি হয় আমরা জানি, কিন্তু তাই বলে কিছু দুধ নেই এটা তো হতে পারে না। এবং আমাদের প্যানেলে এটাই রয়েছে যে সেখানে খুব কম পার্সেন্টেজ, আমি বলছি না ভুলটাকে কখনো আমি সাপোর্ট করছি না, যেখানে 9, 10-এ আমাদের এখানে সবাই আমরা শিক্ষক শিক্ষিকা রয়েছি। তো 9, 10-এর ক্ষেত্রে এখানে আমি 92% আমরা জেনুইন ক্যান্ডিডেট রয়েছি, এবং আমাদের 11, 12-এর ক্ষেত্রে 85%। হ্যাঁ, তো 86%। তো এত মানুষ যেখানে আমরা যোগ্য, সেখানে বাকিদের সঙ্গে এক করে দিয়ে যে জনমানুষের প্রত্যেকে ফ্রড, এই কথাটা বলা, সুপ্রিম কোর্টের মতো একটা জায়গায় দাঁড়িয়ে সবাইকে আমাদেরকে অপরাধী সাজিয়ে দেওয়া, এর প্রতিবাদে আমরা এখানে আছি। নিজেদের জন্য লড়াই করতে এসেছি, নিজেদের লড়াইটা আমাদের বুঝে নিতে হবে। আমাদের কাছে ঠান্ডা, কষ্ট এটা আমাদের কাছে কিছুই নয়। হ্যাঁ, আমরা জয়ী হলে এই কষ্ট আমাদের মনে থাকবে না, মনে থাকবে অবশ্যই, কিন্তু এই কষ্ট আমাদের গায়ে লাগবে না। কিন্তু সেখানে দাঁড়িয়ে আপনারা তো শুধু নন, আমরা দেখছিলাম বাচ্চা ছেলেমেয়েরা আপনাদের সঙ্গে এখানে রয়েছে, আপনাদের পরিবারের আত্মীয় স্বজনরা রয়েছে, তারাও তো এখানে রয়েছে। এই শীতের মধ্যে, এই ঠান্ডা, মানে খোলা আকাশের নিচে, তাদের তো স্বাস্থ্যের পক্ষে একটা বড় একটা কঠিন বিষয়। হ্যাঁ, দেখুন, আমাদের তো কষ্ট হচ্ছেই, আর এখানে থাকতে আমার নিজেরই জ্বর এসেছে, আমাদের প্রত্যেকে খুব কষ্টে রয়েছি। এভাবে আমরা অভ্যস্ত নই, এবং আমাদের সঙ্গে আমাদের যা বয়স, আমাদের প্রত্যেকেরই যাদের বাচ্চা রয়েছে তারা খুব ছোট, 1 বছর, 2 বছর, 4-5 বছরের বাচ্চাদের নিয়ে বাবা মারা থাকতে বাধ্য হচ্ছেন। কারণ হচ্ছে তাকে কোথায় রেখে আসবেন? এখানে এমন বাবা মা আছেন যারা দুজনেই এই চাকরি করেন, এই প্যানেলভুক্ত। হ্যাঁ, আচ্ছা, আমরা মেয়েরা আছি বলে অনেকের সঙ্গেই আমাদের বাবা মারা আসছেন, বয়স্ক, তাদের 60-70 বছরের বেশি বয়স্ক। তো আমরা যেমন শাস্তি পাচ্ছি, আমাদের পরিবারও তেমন শাস্তি পাচ্ছে। তো বাধ্য হয়ে আজকে সেই বিনা অপরাধে আমাদের প্রত্যেককে আজকে এসে রাস্তায় বসতে হয়েছে। শুধু আমাদের নিজেদের দাবিটা, মানে আমাদের যে ন্যায়টা পেতে হবে, সেই জন্য আজকে আমরা বাধ্য হয়ে এখানে এসেছি। কিছু তো করার নেই, আইনি প্রক্রিয়ায় আমাদের আইনি লড়াই চলছে। তার সঙ্গে প্রত্যেককে জানানো যে আমরা আছি, তো অল আর ফ্রড কেমন করে হবে? তাহলে আমরা কোথা থেকে এলাম? আমাদের তো কেউ কোনো ভুল কিছু দেখাতেই পারলো না। এবং শুধু আমাদের সিবিআইয়ের হয়েছে, রিপোর্ট পাওয়া গেছে, বা কমিটির রিপোর্ট পাওয়া গেছে, সেখানেই 17 রকমের যে
দোষ রয়েছে, ঠিক আছে, তাই সেখানে আমাদের কোথাও কোনো নাম নেই। এবং এটুকু জোর দিয়ে বলতে পারি, পৃথিবীর যত বড় সংস্থা আছে না কেন তদন্তকারী, তারা এসেও যদি আমাদের এই প্যানেলের যদি কোনো ভুল বার করতে পারে, তো আমরা নিজেরা চাকরি ছেড়ে দেবো, ঠিক আছে। এবং আমরা সুপ্রিম কোর্টে এই আমাদের বয়ানেই কিন্তু আমরা সুপ্রিম কোর্টে এফিডেভিট জমা দিয়েছি যে আমাদের নামে যদি কোনো ফ্রড, কোনো গিল্টি পাওয়া যায়, তাহলে আমরা চাকরি ছেড়ে দেবো। তো এই জোরটা আমরা বলতে পারছি এইটার থেকেই যে আমরা জানি আমরা কি, ঠিক আছে। তো অল আর ফ্রড তো হতে পারে না এভাবে। তো কাকে দায়ী করবেন এই অবস্থার জন্য? সেই অল আর ফ্রড আইনজীবীদের? শুধু তো আইনজীবী নয়, এখানে আমাদের যে পরীক্ষার যে সংস্থা, তাদের নেওয়ার সময় দোষ ছিল, হ্যাঁ, তারা তো সুপ্রিম কোর্টের ভরা সবাই স্বীকার করে নিয়েছে। সিবিআই যে তথ্য দিয়েছে এই 92% 9-10-এর ক্ষেত্রে এবং 86% বাদে, যারা 11-12-এর এই বাদে যারা রয়েছে, তারা এই ফ্রড, অবশ্যই তাদের গলতি আছে, তাদের ওএমআরে জালিয়াতি আছে, হ্যাঁ। তো বাকিরা তো আমরা ভালো। তো এই যে বিষয়টা এসএসসি, আমাদের যে নিয়োগকারী সংস্থা, আমাদের পরীক্ষা নিয়েছিল যারা, তারা স্বীকার করে নিয়েছে, তাহলে তারাও যেমন দোষী। আমাদের হয়ে যে সমস্ত উকিলরা, আমাদের সরকারি পক্ষের বা এসএসসির পক্ষ থেকে যে সমস্ত উকিলরা সুপ্রিম কোর্টে কথা বলছেন, তারা সবসময় সঠিকভাবে নিজেদের তথ্য তুলে ধরতে পারছেন না, এখানে তারাও দায়ী। আর যারা এই ওয়েস্ট বেঙ্গলের উকিল হয়ে, তারা যথেষ্ট ভালো করে জেনে যে এই প্যানেলে, তারাও স্বীকার করে নিচ্ছে যে এই প্যানেলে কিছু ভালো ছেলে মেয়ে আছে, তাদের তাদের অসুবিধা হবে, এইটাও তারা স্বীকার করে নিচ্ছে ক্যামেরার সামনে। তারপরেও তারা গিয়ে প্যানেল বাতিলের দাবি করছে। এই সবাই হচ্ছে দায়ী। কারা, কাদের কথা বলছেন আপনি? সেখানে এই কেস লড়ছেন, এসএসসি মামলা লড়ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফেরদৌস শামীম, বিক্রম ব্যানার্জি, এদের কথা বলছেন কি? হ্যাঁ, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম তো আমরা সবাই আজকে জেনে গেছি, ঠিক আছে। তো তারা তো ভরা সভায় দাঁড়িয়ে অল আর ফ্রড, পশ্চিমবঙ্গের এই 26,000 প্যানেলের, এবং যেখানে আমাদের শিক্ষক শিক্ষিকা আছেন প্রায় 19,000-এর কাছাকাছি, এবং আমরা 15,403 জন যেখানে ফ্রেশ আছি, এটা জানার পরেও, এই তথ্য তার কাছে থাকার পরেও তিনি বলছেন অল আর ফ্রড, ঠিক আছে। তো এনাদের সবাই দায়ী। হ্যাঁ, তিনি তো আমাদের পশ্চিমবঙ্গের, আমাদের তো তিনি বড় আইনজীবী হিসেবে, তারও তো কিছু দায়িত্ব থাকে। আইনজীবী মানে কি? তাহলে তো আমি সঠিক আইন দেখিয়ে দেব, আমি সঠিক বিচার পাইয়ে দেব। তিনি বের করুক, তিনি বলুক যে এরা ভালো আছে, তাহলে তারও তো কোথাও দায় বর্তায়। শুধু আমি অল আর ফ্রড বলে আমি জিতে যাব, সবার কাছে একটা ভালো একটা কিছু প্রতিপন্ন করব, আমার রাজনৈতিক স্বার্থ চরিতার্থতা করব, এটা তো হতে পারে না। হ্যাঁ, করুন, আপনি ফ্রডদের বের করে দিন, ক্ষমতা থাকলে ফ্রডদের বের করে দিয়ে দেখিয়ে দিন, সেখানে যোগ্যদের, বাকি যারা রাস্তায় বসে রয়েছে, যে যোগ্যরা রাস্তায় বসে রয়েছে, তারা প্যানেলভুক্ত হতে পারেনি, তাদেরকে নিয়ে আসুন, আর আমাদের সম্মানের সঙ্গে চাকরি। আপনার নাম? বিদিশা মুখোপাধ্যায়। কোথায় বাড়ি আপনার? হালিশহর। মানে কোন স্কুল থেকে, স্কুলে পড়ান? আমি নদিয়ার একটি গ্রামীণ স্কুলে পড়াই, আমার বাড়ি থেকে যেটা 60 কিলোমিটার দূরে। এই ফ্রড হওয়ার জন্য আমারও কিন্তু দূরে পোস্টিং হয়েছে, আমার ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও, ঠিক আছে। আর আমার বাড়ি হচ্ছে হালিশহর, উত্তর 24 পরগনা। এই প্যানেলে যারা দুর্নীতিগ্রস্ত আছে, যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছে, তাদেরকে সরিয়ে এই যে মামলা চলছে, এখানে যোগ্যদের মুক্তি দেওয়া হোক, বৈধভাবে যারা চাকরি পেয়েছে তাদেরকে মুক্তি দেওয়া হোক। তাদের সাথে এই যে মামলা চলছে বা এই যে কেস চলছে, এর কোনো সম্পর্ক নেই, আমরা এগুলোর সাথে কোনোভাবে জড়িত নই। আমরা চাইছি সুপ্রিম কোর্টে এর একটা বিচার হোক এবং বৈধরা যারা যোগ্যভাবে চাকরি পেয়েছে তারা যেন আবার সসম্মানে স্কুলে যেতে পারে। যোগ্য আর অযোগ্য বাছাই কি সম্ভব নয় বলেই আপনাদের পুরো প্যানেলটাই বাতিল হয়ে যায় বলে আশঙ্কা করছেন? আমরা তো এটা আশঙ্কা করছি, কেননা যেহেতু হাইকোর্টে বাতিল হয়েছে, তাই আমাদের একটা আশঙ্কা থেকে যাচ্ছে। কিন্তু মহামান্য আদালতের কাছে আমার একটাই নিবেদন থাকবে, একটাই আবেদন থাকবে, যে যোগ্যভাবে যারা চাকরি পেয়েছে, স্বচ্ছভাবে যারা চাকরি পেয়েছে, যাদের কোনো রকম দুর্নীতির তালিকায় নাম নেই,
তারা যাতে সসম্মানে চাকরিটা ফিরে পায় সেটাই যাতে মহামান্য আদালত ব্যবস্থা করে, এবং যারা এই প্রক্রিয়ায় দুর্নীতিভাবে চাকরি পেয়েছে এবং যে সকল দুর্নীতিগ্রস্ত মানুষদের জন্য এই সিস্টেমটা কলুষিত হয়েছে তাদেরকে যেন অবশ্যই আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দেওয়া হয়। এখানে দাঁড়িয়ে আমরা দেখছিলাম পুরো জায়গাটা ঘুরে বাচ্চারা এসছে, যারা শিক্ষক নন আপনাদের পরিবারের তারা ওখানে এসছে এই শীতের মধ্যে, কি বলবেন? দেখুন, যখন মানুষের বাঁচা আর মরা এক হয়ে যায় তখন মানুষ কোনো রকম প্রাকৃতিক বিপর্যয়কে তারা আর ভয় পায় না। তাই শীত কেন, যদি এখানে বরফও পড়ে তবুও আমাদের লড়াইয়ের জায়গা আমরা 1 ইঞ্চি ছাড়ব না। আর আপনারা আপনি যে বললেন বাচ্চা এসছে, দেখুন এই যে বাচ্চাটা যে প্রজন্মটা তার মায়ের সাথে এসেছে সে অ্যাকচুয়ালি এখান থেকে এই বার্তা নিয়ে যাচ্ছে যে আমার মা একজন ন্যায্য শিক্ষক, যোগ্য শিক্ষক, আমার মা একজন লড়াই করছে, সে সেই মায়ের সাথে সঙ্গ দিতে এসছে এবং আন্দোলনে সংহতি প্রকাশ করতে এসছে। এখানে দাঁড়িয়ে এই যে আন্দোলন করছেন আপনারা স্লোগান তুলছিলেন যে উকিলবাবু, ইউটিউবার উকিলবাবু, তারাও আপনাদের এই দুর্দশার বা এই অবস্থার জন্য দায়ী। দেখুন, এটা তো একদম পরিষ্কার, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে একটা ন্যারেটিভ ছড়ানো হচ্ছে যে ওয়াল আর ফ্রড, কিন্তু আমরা ওয়াল আর ফ্রড তো নই। সেটা বোঝানোর জন্য আমাদের এই আজকের রাজপথে নামা। অ্যাকচুয়ালি যারা প্রকৃত ফ্রড তারা কিন্তু কেউ রাজপথে এখনও নামেনি, কারণ তাদের একটা কোথাও না কোথাও সংকোচবোধ হচ্ছে, লজ্জাবোধ হচ্ছে। কিন্তু আমাদের কোনো ভয় নেই, লজ্জা নেই। আমাদের পরীক্ষা নিয়েছে এবং আমাদের ওএমআর সব কিছু প্রকাশিত হয়েছে। আপনারা যতবার পরীক্ষা করবেন, তদন্তকারী সংস্থা যতবার দেখতে চাইবে দেখুক, আমাদের মধ্যে থেকে একজনকে কোনোভাবে কলুষিত করতে পারবে না। আর অবশ্যই সেই সমস্ত উকিলদের জন্য হুঁশিয়ার যারা সুপ্রিম কোর্টে মিথ্যা ডেটা প্রোভাইড করছে এবং কোর্টকে একটা মিসগাইড করছে। কিছু সংখ্যক উকিলবাবু তারা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই প্রক্রিয়াটা করছে। কিন্তু সেখানে তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তারপর ফেরদৌস শামীম এরা রয়েছে। হ্যাঁ, অবশ্যই, ওই জন্য তো বলছি কিছু সংখ্যক উকিলবাবু তারা মিথ্যাটাকে সত্যভাবে চালানোর চেষ্টা করছে, কিন্তু আমরা সেটা হতে দেব না। অ্যাকচুয়ালি আমরা যোগ্য যারা আছি তারা এই প্যানেলটাকে বাঁচাবো এবং সর্বশেষ আমরাই হাসবো মহামান্য আদালতের কাছে। না, আপনারা বলতে চাইছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা ফেরদৌস শামীমের মতো যারা আইনজীবীরা রয়েছেন তারা রাজনীতি করার জন্য আপনাদের চাকরি খেয়ে নিচ্ছে? একদম অবশ্যই রাজনীতি করার জন্যই চাকরি খেয়ে নিচ্ছেন তারা। কারণ তারা যদি প্রকৃত দুর্নীতি হয়েছে বলে তারা প্রকৃত এই মামলাটা লড়ছে, তাহলে তাদের প্রধান লক্ষ্য থাকবে যে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদেরকে বাদ দিয়ে, এবং শুধু তাদের নয়, যারা দুর্নীতি করিয়েছে তাদেরকে শাস্তি জোগাতে। আমরা তো সেই উকিলবাবুকে দেখলাম না যে দুর্নীতির সাথে জড়িত যারা তাদেরকে শাস্তি দিতে। আমরা দেখলাম একের পর এক চোর ছাড়া পেয়ে যাচ্ছে, গরু চোর, কয়লা চোর, চাকরি চোর, সবাই ছাড়া পেয়ে যাচ্ছে। কিন্তু এই প্যানেলটাকে নিয়ে টানা হেঁচড়া চলছে এবং যাতে যোগ্য শিক্ষকরা যারা পথে বসে আছে বলি হয়, এবং এটাকে নিয়ে রাজনৈতিক একটা সাব লুডো খেলা চলছে। এ ওর কোর্টে বল ঠেলছে, ও এর কোর্টে বল ঠেলছে। এইটা আমরা হতে দেব না। এখানে দাঁড়িয়ে আপনি কি বার্তা দিতে চাইবেন সেই সমস্ত বামপন্থী, তথাকথিত বামপন্থী উকিলদের জন্য যাদের নিশানা করছেন আপনারা এবং মনে করছেন তারা আপনাদের এই অবস্থার জন্য দায়ী, তাদেরকে কি বলবেন? দেখুন, শুধু বামপন্থী না, আমাদের বিরুদ্ধে যারা যারা থাকবে, বামপন্থী হতে পারে, ডানপন্থী হতে পারে, অতি বাম হতে পারে, অতি ডান হতে পারে, সরকার হতে পারে, পর্ষদ হতে পারে, কমিশন হতে পারে, কারণ আমরা একদম স্বচ্ছ যোগ্যভাবে পেয়েছি। তাই আমাদের কোনো ভয় নেই কারোর বিরুদ্ধে কিছু বলা। তাদের কাছে স্পষ্ট বার্তা, যারা আমাদের এই প্যানেলটাকে নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করবে আমরা তাদের বিরুদ্ধে বলব, সেটা যে পন্থীই হোক না কেন। আমার নাম রজত হালদার, মথুরাপুর। 2016 সালের প্যানেল, আমাদের জয়েন হয়েছে 2019-এ। রাতে তো শীতে খোলা আকাশের নিচে যেরকম দেখতে পাচ্ছেন সেরকমভাবেই দিন যাপন করতে হচ্ছে। আর যেহেতু বেঁচে থাকতে হবে তার জন্য খাদ্য তো অবশ্যই দরকার, খাদ্য ছাড়া তো বাঁচতে পারবো না।
তাই আশপাশের হোটেলে থেকে আমরা খাবার এনে খাচ্ছি। এখনও দেখতে পাচ্ছেন যে পার্সেল করে এনেছি, যেহেতু আজকে 31 তারিখ আমাদের একটা অন্য ধরনের কর্মসূচি আছে, গিয়ে খাওয়া আমাদের পক্ষে সম্ভব না, তাই পার্সেল এনে আমরা খাচ্ছি। সেখানে দাঁড়িয়ে অসুবিধা তো হচ্ছে, এখানে যে পে অ্যান্ড ইউজ টয়লেট আছে সেটা ইউজ করতে হচ্ছে, মেয়েদের বাইরে থাকা এবং দিনরাত থাকা এটা একটা সব মানে ছেলেদের তুলনায় প্রবলেম বেশি, কিন্তু যেখানে জীবন জীবিকার প্রশ্ন, কদিন পরে আমাদের ভবিষ্যৎ কি, যেখানে আমরা নিজের যোগ্যতায় রাতে পড়াশোনা করে আমরা চাকরি পেয়েছি, এখন সেই চাকরি বাঁচানোর জন্য আমাদের রাত জাগতে হচ্ছে। তাই এটুকু তো স্যাক্রিফাইস বিচার ব্যবস্থার ইয়েতে আমাদের করতেই হচ্ছে, সত্যের যাতে জয় হয় সেই জন্য। সেই খাবারটা কি যথেষ্ট হচ্ছে? এখানে তো আপনারা কয়েকশো মানুষ রয়েছে। আশপাশে অনেক এখানে হোটেল আছে, হোটেল থেকেই খাবার হচ্ছে। এখানে তো কাছাকাছি আমাদের কারোর বাড়ি নয়, তাই ওই যেভাবেই হোক ওই এখন কম্প্রোমাইজ করেই চালাতে হচ্ছে। বাড়ির মতো তো খাওয়া থাকার সুখ এখানে নেই। বাইরের খাবার খেলে তো অনেকের অসুবিধা হয়, সেক্ষেত্রে অসুস্থতার অসুস্থ হলেও সেখানে করতে হবে, কারণ যদি আমাদের কিছুদিন পরে মানে চাকরিটাই না থাকে তাহলে আমরা মানসিকভাবে এমনি সবাই অসুস্থ হয়ে যাব, অনেকের ফ্যামিলি চলবে না, অনেকের বাড়িতে অনেক ধরনের রেসপন্সিবিলিটি আছে, সেগুলো তারা মেটাতে পারবে না। আমাদের একটাই দাবি যে আমরা যে যোগ্য সেটা প্রমাণিত হোক, তার জন্য আমাদের যা কষ্ট করতে হয় আমরা করতে রাজি আছি, কিন্তু আমরা যে সৎ এবং যোগ্য এবং আমাদের চাকরিটা যাতে সুনিশ্চিত থাকে সেইটা যেন আমরা পাই, সেই জন্যই আমাদের বসে থাকা, সেই জন্যই আমাদের এত কষ্ট করা। এই যে আরজিকর আন্দোলন আপনারা দেখেছেন, সেই সময় আমরা দেখেছিলাম যখন ডাক্তাররা অবস্থান করছে, সাধারণ মানুষ প্রচুর পরিমাণে তাদের খাবার পাঠানো থেকে শুরু করে তাদের পাশে থাকা, সেটা আমরা দেখেছিলাম। তো এই শীতের মধ্যেও আপনারা যখন আন্দোলন করছেন, রাস্তায় বসছেন, তখন সাধারণ মানুষ আপনাদের পাশে এসে দাঁড়াচ্ছেন। সেটা সাধারণ মানুষের কাছে হয়তো গিয়ে আমাদের আবেদন পৌঁছাচ্ছে না, আমাদের দরকার নেই। আমরা শিক্ষক, আমরা কারোর কাছে হাত পেতে খাবার নিতেও চাই না, আমরা চাই আমাদের জন্য যোগ্য বিচারটা পাই। খাবার দরকার নেই, খাবার আমরা কিনে খেতে পারবো, সে এখনও পর্যন্ত যেহেতু স্টেতে আমাদের মানে স্যালারি আছে, আমরা খেতে পারবো, আমাদের সেটা নিয়ে অসুবিধা নেই, কিন্তু পরবর্তীকালে যাতে আমাদের চাকরিটা সুনিশ্চিত হয়, যাতে আমাদের কারোর কাছে নিয়ে না খেতে হয়, আমরা নিজের যোগ্যতায় নিজের পয়সায় খাওয়াতে পারি এবং নিজেরা খেতে পারি, সেই জন্যই এখানে বসে থাকা। কিন্তু শিক্ষকরা তো মানে সমাজের অন্যতম বড় একটা সম্মানের জায়গায় থাকেন, তো সেক্ষেত্রে তো সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বেশি হওয়ার কথা উচিত। এবার দেখুন, আমরা তো বার্তা পৌঁছাচ্ছি, অনেকের কাছে হয়তো ব্যাপারটা পরিষ্কার ছিল না। কোথাও গিয়েও কি এরকমটা মনে হয় যে এই যে দুর্নীতি করে চাকরি পেয়েছে, এই যে প্রচারটা চলেছে, সবাই দুর্নীতিগ্রস্ত, সেই কারণে সাধারণ মানুষ আপনাদের বিশ্বাস করতে পারছে না বলে আসছে না? একদমই ভুল। এখনও মানুষের মধ্যে সেই ধারণা আছে যে এর মধ্যেও কিছু অবশ্যই যোগ্য আছে, কারণ আমরা যে স্কুলে পড়াই, যে আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের কলিগরা, আমি বিশ্বাস করি তারা জানে, এবং সেখানে আমরা আমাদের যোগ্যতার পরিচয় দিয়ে এসেছি। আর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যদি বলেন, তাহলে তো আমাদের কলেজ, স্কুল, ইউনিভার্সিটি, সেখানকার স্যারেদের কাছে জানতে হবে যে আমাদের অ্যাকচুয়ালি শিক্ষাগত যোগ্যতা ছিল কিনা। আর এখনকার যদি যোগ্যতার প্রমাণ বলেন, সেটার জন্য আমাদের ছাত্রছাত্রীরাই আমাদের যোগ্যতার প্রমাণ দেওয়ার জন্য তৈরি। আর এই সমাজের কাছেও তাই আমরা এটাই বলতে চাই, আমরা শিক্ষক বলে কারোর কাছে যেতে চাই না, আমাদের যেটা উপার্জনের টাকা সেটা থেকে আমরা খাবার বা এই কদিনের যা আমরা চালাতে পারবো, কিন্তু আমাদের পরবর্তীকালে চাকরি সুনিশ্চিতকরণ হোক, আমরা যে যোগ্য সেটা যাতে মানে প্রতিষ্ঠিত হয়, সেটাই আমাদের দাবি। আপনার নাম? আমার নাম অদিতি কুণ্ডু। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে হুগলি। কোন সাবজেক্ট? লাইফ সায়েন্স।